ঘটনা যা ঘটবে রাজপথে পুলিশকে বলবে তোমরা এটা থামাও, আবার পুলিশ যদি থামাইতে যায় কিছু ঘটনা ঘটে তাহলে বলবে পুলিশের সব দোষ। এখন মিলিটারি রাস্তায় আছে যারা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, এখন আবার বলা শুরু করতেছে মিলিটারির সব দোষ। এবং এই ছেলে পেলেরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মিলিটারিকে যেভাবে তারা প্রশ্নবিদ্ধ করছে, যেভাবে গালাগালি করতে, আজকেও শুনলাম তারা যে গালাগালি করলো মিলিটারি থাকার দরকার কি, দেখে দিব মারিয়ে ফেলবো, তাহলে মিলিটারি নামাইছেন কেন? ইউনূস সাহেবকে যদি আমি প্রশ্ন করতে চাই, রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা যাদের উপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব নির্ভর করে সেই সেনাবাহিনীকে আপনারা রাজপথে নামাইছেন কেন? যদি নামাই থাকেন তাহলে তাদের অ্যাকশনকে আপনারা আবার মন্ত্রীরা আবার স্টেটমেন্ট দিয়া ঘৃণা প্রকাশ করে কেন, বিচার দাবি করে কেন? যে দেশের আইনমন্ত্রী পুলিশ এবং মিলিটারি অ্যাকশনের উপরে স্টেটমেন্ট করে এদের বিরুদ্ধে, এটা তো একটা আমি দুনিয়াতে দেখি নাই। সেটা সে স্টেটমেন্ট করবে কিন্তু সে তো বিচার করবে, সে তো বলবে যে ইয়েস আমরা বিচার করতেছি, মিলিটারি এবং পুলিশ এটা অন্যায় করছে, কাজে তাদেরকে রাজপথ থেকে তুলে নিলাম এবং তাদের নামে আমরা মামলা শুরু করলাম বা তাদের নামে অ্যাকশন নেওয়া শুরু করলাম। এই যে এক ধরনের প্রহসন চলছে দেশে, আইনের নামে প্রহসন, বিচারের নামে প্রহসন, আইন শৃঙ্খলার নামে প্রহসন, এটার সমস্ত দায়ী হইল পুলিশ। আর পুলিশ হইল এখন এমন, এরা হলো অর্ধমৃত। 50% পুলিশ কাজ করে, 50% করে না। কেন করে না? এরা জানে যে কাজ করলে পরে মার খামু, মোড়া খামু, মারা যামু, কিন্তু আমরা বিচার পাবো না, কারণ পুলিশ হত্যার কোনো বিচার নাই, কারণ পুলিশ কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আমাদের দেশে ঠাট্টা মশকরা করে একটা কথা বলে, ওই 2 জন মানুষ মারা গেছে আর একজন পুলিশ মারা গেছে। পুলিশ আজকে এইরকম হয়ে গেছে, তার মায়ের চোখের পানির কোনো দাম নাই, তার সন্তান এতিম হইলেও তার দুঃখের কোনো দাম কেউ কোনদিন, দুঃখের কোনো হিসাব কেউ কোনদিন নেয় না। এবং এটা শুরু হয়েছে 5ই আগস্টে পুলিশ হত্যার, 5ই আগস্টের ঘটনায় পুলিশের মৃত্যুর পক্ষ থেকে। পুলিশের অনেক দোষ আছে, তাদের বিচার হোক, কিন্তু নিরপরাধ পুলিশ যদি মারা গিয়ে থাকে তারা বিচার পাবে না। ও যারা মারছে তারা ইন্ডেমনিটি পাওয়া যাবে, পুলিশ হত্যার কোনো বিচার হবে না। সেই কারণে পুলিশ সমস্ত ব্যাপারে এখন ইনডিফারেন্ট থাকে এবং ভীত থাকে, এবং ভীত থাকে বলেই এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না। এটা হলো 1। 2 নম্বর হলো মালিক যিনি ইউনূস সাহেব এবং তার সরকার, উনি চায় দেশটা এরকমই থাকুক, গন্ডগোল লাগুক, সকালবেলা বিকালবেলা আবার একটু শান্ত হোক, আবার রাতের বেলায় আবার একটা মব জাস্টিস হোক। এইভাবে থাকলেই এই দেশে নির্বাচনের পরিবেশ কোনোদিন সৃষ্টি হবে না। আর নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে দীর্ঘদিন তারা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে পারবে। এই যে লাভ এবং লোভ, এই যে ক্ষমতার অফুরন্ত পিপাসা, সেই পিপাসাকে করার জন্য, বাস্তবায়ন করার জন্য ইউনূস সাহেব বা সরকার এই গন্ডগোলগুলো বিভিন্ন কর্নারের উৎসাহে, আমি তো জানি না সেই কর্নার কত আছে, তাদের হাতে তো সব আছে, তারা এটা লাগিয়ে রাখে। কারণ এই সরকারটা আমার কাছে খুব মারাত্মক ভাবে মনে হচ্ছে, এবং আমি এটা বিশ্বাস করি এই সরকারটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা সরকার, যে সরকারের মূল সিদ্ধান্ত ইউনূস সাহেবের পরে আর উপদেষ্টারা নেয় না। যদিও ওই যে আরেকজন আছে, তার চেহারাটা এখন আর চিনি না আমি, তার নাম হলো আসিফ নজরুল, মারে উনি, আবার দেখতে আসে উনি, আবার উনার নামে ভুয়া স্লোগান হয়, উনি আবার 9 ঘন্টা বন্দি থাকে, লাজ লজ্জা অপমান ভয় কিছুই নাই। কিন্তু ওই আইন উপদেষ্টা আর অন্য কোন উপদেষ্টারা তেমন জানেই না, আর জানে ওই 2টা ছেলে, একজনের নাম আসিফ ভুইয়া নাকি কি ভুইয়া, সজীব ভুইয়া, আরেকজনের নাম মাহফুজ আলম। আরে আল্লাহ জানে এদের ক্ষমতা কত এবং এরা কোন পথে তাদের ক্ষমতাকে ব্যবহার করে। কাজে আমি মনে করি এই সরকার হইল আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলয়ের সরকার। তারাই ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে এমন একটা অবস্থানে নিয়ে আসছে যেখানে কোনো আইন নাই, যেখানে কোনো আইন শৃঙ্খলা নাই, যেখানে কোনো কারো আইনগত ক্ষমতার কোনো নির্ধারিত সীমানা নাই, যেখানে আইন নাই, আদালত নাই, বিচার নাই, কিচ্ছুই নাই। এই দেশ যেভাবে চলছে পৃথিবীর কোন দেশ আমি বললাম এইভাবে চলে না, এত অনিশ্চিত দেশ এটা হয়েছে। সেই কারণে এখানে এইসব কাজগুলা হচ্ছে। তবে আমি একটা জিনিস অবশ্যই বলবো, নুরুল হক নূরের উপরে এতটা
আক্রমণ না করলে হতো বোধহয়, কারণ আর্মি এবং পুলিশ যেহেতু ছিল তারা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারত। কিন্তু তার এই ধরনের আহত হওয়ার ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি। এটা সত্যি, আমি দুঃখ প্রকাশ করি। একজন রাজনৈতিক নেতাকে করে পিঠের কোমর ভেঙে ফেলা, মাজার কোমর ভেঙে দেওয়া উচিত না, আমি এটা মনে করি। তবে এটা আমি মনে করি প্রত্যেক মানুষের, প্রত্যেক দলের যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা পর্যন্ত সে তো তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতেই পারে। এবং এই কারণে প্রতিদিন গিয়ে তার অফিস কেন আক্রমণ করতে হবে, সরকারের কাছে দাবি করতে হবে। যমুনাতে গিয়ে যে আপনি যেমন, বা শাহবাগে গিয়ে যেমন দাবি করে আওয়ামী লীগ বন্ধ করছে, তাদের জন্য তো শাহবাগ আছে, শাহবাগে গিয়ে দাবি করে জাতীয় পার্টি বন্ধ করে দিলেই হয়। এটার পক্ষে বিপক্ষে আমি কোনো কথা বলবো, কিন্তু একজনের অফিস আক্রমণ করে সেই অফিস পুরাই দিতে হবে, ওই একটা অফিস দখল করে ফেলতে হবে এবং সেই অফিসে আবার অন্য ব্যানার টানা দিতে হবে। এই যে অপসংস্কৃতি চলছে, এই যে অপরাধ চলছে, এই যে অন্যায় চলছে, এইটা থেকে আমাদের বিরত থাকা উচিত বলে মনে করি। এবং কবে হবে এটা আমি জানি না। এই ঘটনাটা ঘটছে পরশুদিন। আমার মনে হয় না ভারত উপমহাদেশে এই ধরনের জঘন্যতম বেআইনি ঘটনা কোথাও ঘটেছে। আমি নিজে অবশ্য শিকার হয়েছি, মব জাস্টিসের শিকার, বা মব কি, আমার ভাই সুন্দর ভাষা বললেন, মগের মুল্লুকের শিকার আর কি। সেই শিকার আমি হয়েছি। 25 তারিখ 26 তারিখে আমার বাসার সামনে এসেছিল, তারা অনেক জঘন্য কাজ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি অনেক ধন্যবাদ দিব, খুব ভালো কাজ করছে পুলিশ এবং সেনাবাহিনী আমাদের। তারা হলে আমি সেদিন রক্ষা পেতাম না, আমি যে বাসায় বা যেখানে থাকি আমরা সেদিন রক্ষা পেতাম না। তারা ভালো কাজ করছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে, সামরিক বাহিনী এবং পুলিশকে যখন নিজেদের কাজে লাগানো হয় এবং তাদেরকে যখন ব্যবহার করা হয়, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য ৭১-এর মঞ্চের মাধ্যমে যারা অফিসিয়ালি, মানে রিপোর্টার্স ইউনিটির অফিস ভাড়া নিয়ে রিপোর্টার্স ইউনিটের কমিটির নিয়মিত, মানে কি বলবো, পারমিশনে, অনুমতি নিয়ে মিটিং করলো। কিন্তু আমি দেখলাম, শুনছি পরে নাকি অনেক পরে একটা বিবৃতি তারা দিয়েছে রিপোর্টিং ইউনিটি কমিটি, কিন্তু তাদের প্রথমেই দাঁড়ানো উচিত ছিল যে আমরা এটা পারমিশন দিয়েছি, এখানে এসে তোমরা এইসব মব করতে পারবে না। এবং আমি আজকে খবর নিয়েছি যারা এইসব কাজ করেছে তারা ওই মতিঝিল এলাকা থেকে ধরে সেগুনডালা বাজার এলাকা পর্যন্ত ওই মব জাস্টিসের যে রাস্তার ছেলেপেলেরা এবং তাদের নেতৃত্ব দিয়েছে শিবির জামাতের লোকেরা। আমার কাছে মনে হয়েছে আমার চোখটা অন্ধ হয়ে গেলে ভালো হতো, যেভাবে লতিফ সিদ্দিকীকে অপমান করা হয়েছে, 87 বছরের লতিফ সিদ্দিকী, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী, যেভাবে মঞ্জুরুল আলম পান্না সাংবাদিককে যেভাবে হেনস্থা করা হয়েছে, গায়ে হাত দিবে, পিটিয়ে মেরে ফেলবে, ভয়ে ভয়ে চিৎকার করে কার্জন সাহেব বলতেছিলেন। আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারপরে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে। আমি দেখলাম আরেকজন মুক্তিযোদ্ধা আনিস, তার গলার মধ্যে ধরে যেভাবে চেপে ধরে রাখা হয়েছে, আমার মনে হয়েছে বাংলাদেশের গলা চেপে ধরেছে এইসব দুর্বৃত্তের বাচ্চারা, এইসব রাজাকারের বাচ্চারা। এখন পুলিশ এসে করলো কি? পুলিশকে দিয়ে এই সরকার কি করালো? পুলিশকে দিয়ে এই সরকার এদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং এদের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গেল এবং এদেরকে, লতিফ সিদ্দিকী সহ অন্যদেরকে জেলে পাঠায়। আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন, এটা একটা দেশ কিনা। আর তারা এইসব রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা যারা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করলো, তারা বুক ফুলিয়ে চলে গেল এবং তাদেরকে পুলিশ সেলিউট দিয়ে স্যার বলে বিদায় করল। তাহলে ওইখানে একরকম, আর অন্যান্য জায়গাতে আরেক রকম। এখন আমার কথাটা হচ্ছে, যদি আপনি নির্বিঘ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা মিলিটারি হোক, সেনাবাহিনী হোক, বিডিআর হোক, বিজেপি হোক অথবা পুলিশ হোক, তাকে যদি আপনি কাজ করতে না দেন আজকের ইচ্ছা মতো,
একই অপরাধে দুই ধরনের অর্ডার দেন, একই অপরাধে দুই ধরনের অ্যাকশনের অর্ডার দেন, তাইলে সে আইন শৃঙ্খলা বাহিনী তো দ্বন্দ্বে পড়ে। তারা তো মনে করে আমরা তো এখানে কেউ না, আমরা তো সরকারের ইচ্ছার অধীন চাকর, আইনের অধীন তো আমরা চাকর না। আর যেখানে তারা কর্মকাণ্ড করলে পড়ে হালকা পাতলা ভাবে, মানে একটা মন্ত্রিসভা তার মন্ত্রিসভার মিটিং করে নিন্দা প্রকাশ করে, আমার কাছে এটা অবাক কাণ্ড। তাইলে পুলিশ কার, মিলিটারি কার? বুঝলাম তার উপরে আক্রমণ হয়েছে, আমাদের নূরের উপরে আক্রমণ হয়েছে, আমি দুঃখিত, আমি তার জন্য সমবেদনা জানাই। কিন্তু এত আক্রমণ করলে না করলেও পারতো, কিন্তু যারা মারলো তারা তো আসল সরকারের আদেশেই মারছে। যে সরকারের আদেশের বাইরে কোনো কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে না, যদিও করে সেটাও সরকারের দায়িত্ব। হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে, যেটা আমি ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে, তারপর আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে হবে। এখন এই ধরনের ওই যে জনপ্রিয় স্টেটমেন্ট ইস্যু করিয়া, প্রেস কনফারেন্স করিয়া ওই আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করে মিলিটারি, যে মিলিটারি না হইলে চামড়া উঠে যাবে সবার, আমাদের চামড়া থাকবে না কারো, চামড়া উঠে যাবে। দুই দিন খালি মিলিটারি বাংলাদেশ থেকে তুলে ফেল, দেখেন কি হয় দেশে। কি ওই যে একটা ছেলে বলছে মাহফুজ আলম এই দেশে গৃহযুদ্ধ হবে, সিভিল ওয়ার হবে, সেটি হবে। সেই মিলিটারিকে আপনারা এইভাবে অপমান কেন করছেন? বরং আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে স্টেটমেন্টটা করছে, যে আগে নিজেকে সংশোধন করেন। আগে বাংলাদেশে গত 1.5 বছর 1 বছর 1 মাস যাবত যে মত করিয়া যে অপরাধ করছেন, যে অপরাধের আপনার ইউনূস সাহেবদের কোনো সীমা নাই, পরিসীমা নাই, তারপরেও মানুষ মাফ করতে পারে। এখন থেকেও যদি সেই মতকে আপনারা ফিরান, কি বলবো আপনাদেরকে, 10টা 5টা ছেলে আইসা সবাইকে আইসা পিটায়, সব বুকার মতো দাঁড়ায় থাকে, সেই মতকে আপনারা ফিরান না, এই দেশে কি হবে আমি জানি না। তবে আমার মনে হয় নিশ্চিতভাবে জনাব তারেক রহমান সাহেব যাতে আগামী দিনে ভালোভাবে চলে একটা স্টেটমেন্ট করেছেন, সেই স্টেটমেন্টের পথ ধরে আগানো উচিত। আর বাংলাদেশের ওই যেটারে কি কয়, লাস্ট রিসোর্স, লাস্ট হোপ অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, শেষ ভরসা যে সেনাবাহিনীর উপরে, তারে আর মাইরেন না। কেসকিবান্দির ফুত আমি কই, এখন আর কই না, এদেরকে কেসকিবান্দির ফুত নাই বা কইলাম। এইসব 2 পয়সার মানুষেরা ওই সেনাপতিকে বাতিল করে দিব, বাড়িঘর ভাঙিয়ে দিব, ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবো, ডিজিএফআই অফিসে আগুন লাগাই দিব, এইসব বইলা এমন সাহস এইসব বাড়ছে যাদের 2 পয়সার দাম নাই বাংলাদেশের সমাজে, কুত্তাও যাদেরকে জিজ্ঞাসা করে না, সেই সব লোকেরা এই দেশটাকে সর্বনাশ করতেছে। আমি বললাম সর্বনাশ করতেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি যে আইনের প্রয়োগ হওয়া দরকার, এবং আইন যেভাবে বলে সেইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া দরকার। এটা আমার একদম সুস্পষ্ট ধারণা। এবং আমি মনে করি আজকে বাংলাদেশে যা ঘটতেছে, যা হচ্ছে, এই সারাদিন মানুষ ঘর থেকে বেরোয় না। আজকে সবাইকে ফোন করে কইছে ঘর থেকে বাইরে। আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল 4টার সময়, আবার 6টার সময় ফিরত আসবে। সবাই আল্লাহর দোয়াই বলছে, যারা শুভাকাঙ্ক্ষী জানতে পারছে আল্লাহর দোয়াই, ফজলু ভাই ভাবিরি নিয়ে বাইরে। এই যে আল্লাহর দোয়াই করে ভাবিরি নিয়ে বাইরে না, এটা যে কতগুলো পরিবারে আছে, এই বাবারা ঘর থেকে বেরোয় না। আজকে যে কি হয়, আবার সেইটা আবার দেখলাম যে সরকারের যে নিজস্ব ছেলে পেলে মানে আপন ছেলে যারা, তারা আবার কালকে দেখলাম হুমকি টুমকি দিছে, গভীর রাত্রে দেখলাম আবার কি মেসেজ দিছে, স্ট্যাটাস দিছে, কি নাকি তারা করে ফেলবো। যদি ইউনূস সাহেব আর তার মন্ত্রিসভা বা তার ওই সব অবৈধ লোকজনের যদি সমর্থন না থাকে, বাংলাদেশে না
ঢাকা শহরে 500 লোকের মিছিল করার ক্ষমতা তাদের নাই। 50 জন লোকের মিটিং যারা করতে পারে না, তারা 50,000 লোকের শক্তি দেখায়। এইটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য। হে মোর দুর্ভাগা দেশ, একটা সময় আসছে বলতে হবে, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ তুমি অপমান, অপমানে হতে হবে তাদের সবার সঙ্গে। এটা হলো আমার। জনাব ফজলুর রহমান, জনাব আবু আলম শহীদ খান, আমি আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে 2 মিনিট সময় নিব। আমি শুধু একটা কথা, ফজলুর রহমান আজকে জাতির একজন, আমি বলছি আপনারা দুজনই ইতিহাস প্রতি আমাদের সৌভাগ্য যে এই প্রজন্ম, আমাদের প্রজন্ম পর্যন্ত আপনারা দুজন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি আপনাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। যে ঘটনাগুলো গত এই 1 বছরে ঘটে গেছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেখেছি আমরা, আমাদের এই প্রজন্মের বুক কেঁপে ওঠে। এবং আমার বন্ধু, আমার সহকর্মী, সাবেক সহকর্মী, আমার স্নেহের ছোট ভাই মঞ্জুর আলম পান্না আদালতে যে কথা বলছিলেন, আপনারা জাতির সূর্য সন্তান, তাদেরকে পাশে পাওয়া, তাদের সঙ্গে পাশে থাকা আমরা পূর্ণ মনে করি। তাদের এই অপমানের জায়গাটা আমাদের জাতির, ফজলুর রহমান যেটা বলছেন যে অল্প কয়েকটা ছেলে সারা বাংলাদেশকে আজ এই অবস্থায় নিয়েছে, কিন্তু লক্ষ লক্ষ নিশ্চয়ই মুক্তিযুদ্ধের প্রজন্ম আছে এবং তাদের পক্ষ থেকে, আমাদের ছোটই পরিসর থেকে আপনাদের সে অপমানের জ্বালা বা কষ্টের জায়গাটা আমরা ঝাড়াই না দিতে পারলো, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ এবং আমাদের প্রজন্ম থেকে আপনাদেরকে লক্ষ কোটি সালাম। এই প্রসঙ্গটা আমি আসতাম এই ডিআরইউতে, ঢাকা রিপোর্ট অফ সিকিউরিটিতে যে ঘটনাটি ঘটেছে, আমি একটু আবু আলম শহীদ খানের কাছ থেকে, আমরা আবারও রাজনীতির একটা প্রসঙ্গ দিয়ে শেষ করবো ছোট করে, আমি একটু জানাবো আবু আলম শহীদ খান, আপনার কাছে কোনো খুঁটিনাটি প্রশ্নে না গিয়ে এই দিনটি, সেই সময়টুকু আপনার কেমন লেগেছে, আপনার অনুভূতিটা একজন মুক্তিযোদ্ধা হিসেবে, সেগুলো ইতিহাসে কোথাও না কোথাও থাকুক, আমাদের এই ছোট পরিসরে এই গুগলে থেকে যাক, যে আপনার সেই মুহূর্তটা কেমন লেগেছে, আর আপনি কি দেখতে চান এই জাতিকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেই সময়টা। ফজলুর রহমান তিনি দূর থেকে দেখে তার প্রতিক্রিয়া জানিয়েছেন, সেখানে লতিফ সিদ্দিকী বা তারপর মুক্তিযোদ্ধা না হলেও হাফিজুর রহমান কার্জন বা আমাদের প্রজন্মের ছেলে মঞ্জুর আলম পান্না, তার স্ত্রী সন্তান কি অবস্থায় আছে আমরা জানি কম বেশি। এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে ওখানে, মানে এটার অর্থটা কি, আপনি কিভাবে দেখেছেন, আপনার সেই অনুভূতি একটুখানি জানতে চাই জনাব আবু আলম শহীদ খান। না, এগুলোর তো নিন্দা করার ভাষা খুঁজে পাওয়া কঠিন, খুবই নিন্দনীয় এবং খুবই ঘৃণ্য কাজ হয়েছে। এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে দায়িত্ব পালন করা দরকার ছিল সেটা তারা করেননি। এবং এটা তো বোঝাই যায় যে সরকারের নির্দেশে, মানে আমরা অতীতে যেটা দেখেছি যে অতীতে ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী হয়ে গেছিল পুলিশ বাহিনী, এখনো তো একই অবস্থা। আপনার অবস্থার কেন পরিবর্তন হবে না? আপনার যদি সুশাসন চাই, আমরা যদি আইনের শাসন চাই, অবশ্যই তাদেরকে আইন অনুযায়ী কাজ করার সুযোগ দিতে হবে। আপনি এদেরকে এইভাবে নষ্ট করতে পারেন না এবং এদের উপরে আপনি এই দায় চাপাই দিতে পারেন না। আমরা একটা সুশাসনের দেশ চাই, আমরা একটা উদারনৈতিক বাংলাদেশ চাই, আমরা মানবিক বাংলাদেশ চাই, উদার গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমরা চাই না। দেশে কিন্তু একেবারে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এই যে ফজলুর ভাই যেটা বললেন যে তাকে যখন বলে আল্লাহর ওয়াস্তে আপনি ভাবিকে নিয়ে আজকে বের হন না, মানেটা কি? এটা তো বোঝা যায় না যে এই দেশটা কি আমার দেশ? আমি এখানে একজন নাগরিক, আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করব, আমার মতামত প্রকাশ করব। আপনার ভিন্ন মত থাকতে পারে, সেই মতকে আমি শ্রদ্ধা করি। আপনার ভিন্ন মত আপনি প্রকাশ করেন, কিন্তু ভিন্ন মতের জন্য আপনি কি আমার গলা কেটে দিবেন, আমার গলায় জুতার মালা দিবেন, আমাকে মব দিয়ে লাঞ্ছিত করবেন? এটা তো হতে পারে না। এটা তো মানবিক বাংলাদেশে এটা হতে পারে না। সুতরাং এটা ইউনূস সরকারকে এই দায়িত্বটা নিতে হবে। তারা দায়িত্ব তো নিয়েছেন, এখন দায়িত্ব নেওয়ার পরে তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, দেশটাকে যদি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আরো ঠেলে দেন, তাহলে তো এই দেশের কি হবে সেটা নিয়ে তো আমরা আসলেই আমি একেবারে হতাশ হয়ে যাই মাঝে মাঝে। কিন্তু হতাশার মাঝেই তো আমাদের আশা খুঁজতে হবে। আমি নিশ্চয়ই মনে করি যে বাংলাদেশ যে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে যে দেশটা স্বাধীন হয়েছে, লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে যে দেশটার স্বাধীনতা অর্জন করেছি আমরা, এটা বৃথা যাবে না। বাংলাদেশ টিকার জন্য আসছে, বাংলাদেশ থাকবে, আমাদের মুক্তিযুদ্ধ থাকবে, আমাদের স্বাধীনতা যুদ্ধ থাকবে, আমাদের জাতীয় সঙ্গীত থাকবে, আমাদের জাতীয় পতাকা থাকবে। আমরা এই সবকিছু নিয়ে সামনে এগিয়ে যাব, যত কথা যত বাধা আসুক। তাদের যে কথা বা অভিযোগ যেটাই বলি বা যেটা রং লাগানো হচ্ছে, বলা হচ্ছে যে মানে আপনারা মুক্তিযোদ্ধারা যখন যেখানে গিয়ে মুখ খুলছেন, জনাব ফজলুর রহমান ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, উনি বেসিক্যালি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলেন, উনি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন, আপনিও কথা বলেন।
এবং এ ব্যাপারে আপনার কোনো ছাড় নেই, আপনি ক্লিয়ারলি বলেছেন। কিন্তু এটা বললেই বলা হচ্ছে যে তাহলে তাদের যে অভিযোগটা যে এটার মধ্যে দিয়ে কি আসলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ, মানে ধরেন গত 16-17 বছরে আমরা বিনা চ্যালেঞ্জে আমাদের সাংবাদিকতা, আমাদের তো লিখা কলমের কথা, আমরা অনিয়ম দুর্নীতি সেগুলোর বিরুদ্ধে যেখানেই প্রয়োজন হয়েছে আমরা ন্যূনতম ছাড় দিইনি। আপনারা মুক্তিযোদ্ধারা তিনি ছিলেন বিএনপির প্ল্যাটফর্মে, তার পক্ষে তো আওয়ামী লীগের মানে সুযোগ সুবিধা নেওয়ার কোনো উদাহরণ নাই, আপনার ক্ষেত্রে নাই। কিন্তু আপনারা এখন স্বাধীনতা যুদ্ধ একটা জনযুদ্ধ ছিল, এটা কোনো লিমিটেড কোম্পানির যুদ্ধ না, এটা কোনো দলের যুদ্ধ না, এটা একটা জনযুদ্ধ ছিল। এবং বাংলাদেশের 7 কোটি মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করছে, কিছু মানুষ ছাড়া, যারা আমাদের হানাদার বাহিনীকে সাহায্য করেছে, যারা তাদেরকে সহযোগিতা করছে হত্যাতে, লুণ্ঠনে, ধর্ষণে, তারা ছাড়া বাংলাদেশের 7 কোটি মানুষ এদের পক্ষে ছিল। দেশের অভ্যন্তরে অনেক বাহিনী ছিল যারা দেশের মানুষের সাহায্য নিয়ে যুদ্ধটা করেছে। সুতরাং এই যুদ্ধ কারো কোনো দলের সম্পদ না, এই যুদ্ধ বাংলাদেশের মানুষের সম্পদ, 18 কোটি 20 কোটি মানুষের সম্পদ। এটাকে আপনি একটা দলের দিকে ঠেলে দিবেন এবং দলের সম্পদ এবং ওই দলের দ্বারা আপনি একটা কি করবেন, ট্যাগ লাগাই দিবেন, নো, এটা কোনোভাবেই গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য নয়। তারা তো সেটাই বলছে যে আচ্ছা আপনারা এর আগে পর্যন্ত তারা যাই বলুক না কেন, তারা হচ্ছে ট্যাগ লাগানোর চেষ্টা করছে, তারা তাদের যে অতীত কর্মকাণ্ড সেটাকে মুছে ফেলার চেষ্টা করছে। তারা অতীতে যা করতে চেয়েছিল 71 মুক্তিযুদ্ধের সময় তাদের যা ভূমিকা ছিল এটা আমরা সবাই জানি, ওই ভূমিকায় তারা আছে এখন, তারা ওই ভূমিকা থেকে সরে আসেনি। সবশেষ তথ্য আমার কাছে যেটা এসছে, আমার স্ক্রিনে ভেসে উঠছে, আমার যারা সোর্স আছে মেসেজ দিচ্ছে যে জাতীয় পার্টি কেন্দ্রীয় অফিসে অলরেডি আগুন দেওয়া হয়েছে। আমি এই প্রসঙ্গটা দিয়ে আবার ফজলুর রহমানের কাছ থেকে জানতে চাই যে আমি যে জায়গাটা ছিলাম, যে মানে এখন কেন এটা হচ্ছে, এখন এটা হওয়ার অর্থ তাহলে কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এই প্রেক্ষাপটে এটা যে মুরগের সামনে দিয়ে এই ঘটনা তৈরি হয়, এবং এই যে আগামীকালকে মিটিং আছে, এখন কিছু লোক দাঁড়িয়ে যাবে, ওই আওয়ামী লীগ নিষিদ্ধের যে ব্যাপার ছিল, আর কেনই এই জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারটা এখন আসছে, এটার সঙ্গে কিসের সম্পর্ক, এটা একটু যদি আবার শহীদ খান আপনি বলতেন, যেন আমি একটু চাই। এখন একটা সম্পর্ক হতে পারে যে আমরা এখন একটা নির্বাচন যে সামনে আসছে এবং প্রধান উপদেষ্টা যে নির্বাচনের কথা ঘোষণা করেছেন, আজকে প্রেস উইং এর যে বক্তব্য সেখানে নির্বাচনের ব্যাপারটা বলা হয়েছে না, তারা নির্বাচন করতে চান। এখন এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন থেকে ভন্ডুল করা, নির্বাচন পিছিয়ে দেওয়া, ডিলে করা, এটা নানান অভিসন্ধি আছে, তার মধ্যে এটা একটা হতে পারে এক নম্বর। 2 নম্বর হলো জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকে, তাদেরকে মানুষ কতটা পছন্দ করবে, তারা মানুষের ভোট কতটা পাবে, এটা ভাই নির্বাচনে তাদেরকে যেতে দেন। এখন আপনি তাদেরকে যেতে দেবেন না, তো শেষ পর্যন্ত এখন জাতীয় পার্টি যদি না থাকে, মানে যদি সরকার কি সিদ্ধান্ত নেবে আমরা তো জানি না। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের ভোটাররা তো বাদ হয়ে গেল, জাতীয় পার্টি নিষিদ্ধ করেন, 14 দল নিষিদ্ধ করেন, এরপরে তারা বলবে যে আমরাও নির্বাচনে যাব না, তো শুধু কি বিএনপি এবং তার সাথে যে দলগুলো আছে তাদের জোট, তারাই শুধু নির্বাচন করবে? মানে নির্বাচনটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। এখন এটা নিয়ে তো আরো অনেক বড় আলোচনা আছে, আলোচনা করতে হবে, আর আজকে এইটুক পর্যন্ত বলতে পারি আমি যে এইগুলো হলো সব নির্বাচনকে কেন্দ্র করে ঘটানো হচ্ছে, পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং কি পরিস্থিতি তৈরি করা হচ্ছে, কেন তৈরি করা হচ্ছে, সেটা হয়তো আমরা একেবারে ভিতরে জানি না, বাট নিশ্চয়ই কিছু না কিছু তো ডিজাইন প্ল্যান আছে তাদের। আমি শেষ দিকে একটু ফজলুর রহমান আপনার কাছে যেতে চাই, বীর মুক্তিযোদ্ধা, যে এই যে দেশের সিচুয়েশন এখন, এই সিচুয়েশনে মানে এটা সমাধান কি আপনাদের কাছ থেকে, আপনারা যারা এখনো এই বাংলাদেশ সৃষ্টির সাথে যারা জড়িত? আমি প্রথম থেকে বলে আসছি, এই কালো শক্তি জামাত এরা কিন্তু ইলেকশন করার জন্য না, গণতন্ত্রের জন্য না, 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য, 5ই আগস্টের আন্দোলনের ভিতরে এরা ষড়যন্ত্রমূলক ভাবে ছিল। 5ই আগস্টের মূল আন্দোলন করেছে জনগণ, এবং তার পিছনে ছিল বিএনপি, এবং বিএনপি নেতা তারেক রহমান সাহেব ছিল নেতৃত্বে। আমি এই কথাটা বলার কারণে আমার দুর্ভাগ্য নেমে এসেছে। এরা 5ই আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছে জামাত, কথাটা আবারও বললাম, জামাত এটা কালো শক্তি। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম বলার সঙ্গে সঙ্গে শয়তানের গায়ে যেমন আগুন লাগে, মুক্তিযুদ্ধ বলার সঙ্গে সঙ্গে জামাতের গায়ে তেমন আগুন লাগে। কাজেই যতদিন জামাত মানে শিওর হবে না যে মুক্তিযুদ্ধ নিঃশেষ হয়ে গেছে, ততদিন তারা এই দেশে ইলেকশন কিচ্ছুই করতে দিবে না। আগে তারা 71-কে শেষ করবে এবং বিএনপি কে বাধ্য করতে চাইবে
যে আমাদের সাথে তোমরা রাজি হও, ৭১ এখন আর থাকবে না, কিন্তু তোমাদের আর আমাদের আমরা থাকবো। কিন্তু বিএনপি এই ব্যাপারে এই কারণে রাজি হতে পারবে না বা হবে না, কারণ বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং মেজর জিয়া হিসেবে তিনি স্বাধীনতার একটা ঘোষণা দিয়েছিলেন 19৭১ সনের ২৭শে মার্চ। এবং বিএনপি দেশে এখন পর্যন্ত একটা হাত এমন ভাবে রেখে দিয়েছে শক্ত করে, যে কারণে সংবিধান ধ্বংস করতে পারছে না জামাত, যে কারণে এই দেশে এখন পর্যন্ত এই দেশটার নাম বাংলাদেশ রাখতে পারছে না। এইখানে বিএনপির অ্যাকশনের উপরে নির্ভর করবে এই দেশের জামাত কি করবে না করবে। কারণ বিএনপি একবার যদি বলে এনাফ ইজ এনাফ, জামাতকে যদি বলে এনাফ ইজ এনাফ, অনেক ধৈর্যদর্শী আপনারা আমাদের সাথে, আমাদের আস্তিনের নিচে ২০ বছর বাইচে গেছেন, এখন হয়েছেন মির্জাফরের সন্তান মোহাম্মদ আলী বেগ, ওই যে মোহাম্মদ বেগ হয়েছেন, এখন সাবধান। বিএনপি যদি এই কথাটা বলতে পারে, জামাত থেমে যাবে এবং এই দেশের সমস্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। জামাত ইলেকশনে যাবে কি যাবে না, এরা যে এই জিনিসটা সৃষ্টি করছে এবং এই ধরনের একটা অন্ধকারের দিক সৃষ্টি করছে, ইলেকশন না গেলে ইলেকশন হবে না। এখন জাতীয় পার্টি আসবে ইলেকশনে, এই কারণে তাদের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছে। আরেকটা কথা আমি বলি, জামাত ইলেকশনে যদি বিএনপি তো ইলেকশনে আসলে, এইবার যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে, যেটা আসতে পারবে না, তারপরে বলি বিএনপি প্রথম ইলেকশনে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ হোক, যেই হোক, বিএনপি যাবে। কিন্তু জামাত একটা শঙ্কা আছে, তাহলে তো আমরা বিরোধী দল হইতে পারবো না জাতীয় পার্টি আসলে। জামাত এটা বুঝতেছে না, তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে। তোমরা যে মুক্তিযুদ্ধকে হত্যা করতে চাচ্ছ, তোমরা যে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করতে চাচ্ছ, আওয়ামী লীগ আসুক আর না আসুক, এমনও তো হতে পারে প্রত্যেক জায়গায় একজন মুক্তিযোদ্ধা দাঁড়ায় বলবে আমি মুক্তিযুদ্ধের সন্তান, আমি তোমাদেরকে অনুরোধ করি মুক্তিযুদ্ধকে বাঁচানোর জন্য তোমরা আমাকে একটা ভোট দাও। সেই ভোটটাও এমন হবে যে বিএনপি ফার্স্ট হইব, ওই মুক্তিযোদ্ধারা সেকেন্ড হইব, আর জামাতরা বহু দূরে থার্ড হইব। এই কারণে তারা আর কাউকে, আমি বলে দিলাম, এটা হলো আমার অ্যাজাম্পশন না, এটা আমার অ্যাজাম্পশন না, আমি এটা মানে অনুমান করতেছি না, আমার নির্দিষ্ট কথা বলতেছি। ইমরান খানের মতো পাকিস্তানে যে ঘটনা ইমরান খানের দল ঘটাইছে, এই ঘটনা বাংলাদেশে ঘটবে। সব জায়গাতে একজন মুক্তিযোদ্ধা দাঁড়ায় ৩০০ সিটে, তাকে সবাইকে মারবেন আপনারা, আওয়ামী লীগ আসবে না, দাঁড়ায় বলবে আমার মার্কা হইল টেলিফোন, মোবাইল মার্কা বলবে, তখন দেখা যাবে জামাত ৩ নম্বরে চলে গেছে। কাজে তারা কাউকে আসতে দেয় না, এবং ইলেকশনে তারা যতক্ষণ পর্যন্ত জামাত নিশ্চিত না হবে যে বিএনপি তাদেরকে ফেভার করিয়া কিছু সিট দিয়া তাদেরকে বিরোধী দলে না আনবে অথবা তাদের সাথে সরকারে না আনবে, ততক্ষণ পর্যন্ত জামাত বলবে পিআর লাগবে, সিআর লাগবে, সিএস লাগবে, কাউলা লাগবে। আমরা যেহেতু মুসলমান একটা করে বিয়া করছি, আমরা তো শরীয়তে 4টা বিয়া করতে পারি, আরো 3টা বিয়া করায় দিতে হইব, না হইলে আমরা ইলেকশনে যাব না। আর এই ছেলেরা বলবে কালো গায়ের দুধ দিবা, দুধ খাওয়ার বাকি দিবা, তা না হলে আমরা ইলেকশনে যাব না, এটা বলতে থাকবে। কিন্তু এটা দিছে, আর এইটার সমস্ত কিছুর মালিক হইল জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, নোবেল লরিয়েট। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যারো, আমার কথা শেষ। ধন্যবাদ। আমি সবশেষ একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে শুধু আপনাদের একটু ছোট্ট করে 2 মিনিট করে মতামত নিয়ে আজকে শেষ করব, বিদায় নিব। সেটা হচ্ছে লাস্ট 1 মিনিট শুধু একটা জিনিস, যে মানুষ, সারা দেশের মানুষ একটা আজকে সেই গত 24 ঘন্টায় যে আমরা কার মাধ্যমে চলছি, আমরা একটা রাষ্ট্রে তো চলছি, সেই রাষ্ট্রটা কে চালাচ্ছে? সরকারের ডক্টর ইউনূস বা উপদেষ্টারা, সেনাবাহিনীর মতো একজন, সেনাবাহিনীকে নামানো হয়েছে তো আইন শৃঙ্খলা চরম অবনতি ঠেকানোর জন্য, তারা ভূমিকা নিয়েছে, এখন এটার নিন্দা জানাচ্ছে সরকারের ভিতর থেকে, সরকারই এটার নিন্দা জানাচ্ছে। তাহলে আমাদের এই দেশটা চালাচ্ছে কে? ফজলুর রহমান আবু নবীন শহীদ খান দিয়ে 1 মিনিট বলবে আমার ভাই, আমি 1 মিনিট বলছি এই কারণে, 7ই জানুয়ারি 2024 সন যখন শেখ হাসিনা সব ইলেকশন করে ফেললো, 8ই জানুয়ারি যুগান্তরের ইউটিউবে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম।
ইউটিউবের সাক্ষাৎকারে আমার প্রশ্ন করা হয়েছিল, এখন তো একদম শেখ হাসিনা কনফার্ম হয়ে গেল আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, তার তো সার্টিফিকেট হয়ে গেল। আমি বললাম না। বললো আপনি কেমনে বলেন, কে ফিরাবে? আমি তখন আঙ্গুল তুল্লা বলছিলাম ওই যে আর ওই যে আল্লাহ, সেই আল্লাহর যে সৃষ্ট আশরাফুল মাখলুকাত মানুষ, তারা ফিরাবে। শেখ হাসিনা 6 মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবেন। আমি আজকেও বলছি যে দেশ কি হবে জানেন? আমি আল্লাহর উপরে ভরসা করতে করে বলছি, দেশের মানুষ দেশ ঠিক করবে। এই দেশের 18 কোটি মানুষ এই দেশ ঠিক করবে। কোন লোকের মাতাব্বরি ষড়যন্ত্র চলবে না, কারণ এই দেশের মালিক হলো বাংলাদেশের জনগণ। মালিকেরা কিন্তু এক সময় সব নেতারে বলবে, সব দলকে বলবে সাবধান, আমরা কিন্তু তোমাদেরকে পাহারাদার রাখছিলাম, এখন কিন্তু বিদায় করে দিলাম, 1 মাসের বেতন লইয়া বিদায় হও। এটা কিন্তু করবে, আমি বলে দিলাম। এটা খুব দূরে না, কিন্তু খুব দূরে না। তবে এইখানে একটা জিনিস আসতে হবে, লাইট আসতে হবে, লাইট, আলো আসতে হবে। আর একটা দেশের লাইট হইলো, যেমন ইসলামের লাইট হইলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিডার। একটা লাইট আসতে হবে। লাইট মিন্স লিডার, পাওয়ার মিন্স পিপল। লাইট আসতে হবে। লাইট যেন একটু দূরে রয়েছে, লাইটটা আইসা পড়বে তারা, এই কথাটা বললাম। এবং সেই দিন যাবে আল্লাহ এবং সরাবে এদেরকে। কথাটা কয়ে দিলাম, ক্লিয়ার, এর কোনো বিকল্প নাই। জনাব আবু আলম শহীদ খান, দেশ কে চালাচ্ছে? জনগণ তো না। তারপরে এটা এমন একটা প্রশ্ন যে এর কোনো উত্তর এই মুহূর্তে নাই। দেশ কে চালাচ্ছে, কোথায় সরকার আছে, সরকারের ভিতরে সরকার আছে কিনা, আর কি কি ষড়যন্ত্র হচ্ছে, এটা আমাদের সামনেই আসছে। সুতরাং দেশটা তো চলছে না, চালাচ্ছে কে? চলছেই তো না। সুতরাং এটা চলছে না, এটাকে ঠিক করে চালানোর জন্য আমাদের দেশটা চলছে না, এটাকে ঠিক করে চালানোর জন্য আমাদের যারা আছেন, আমাদের এখনো আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি সরকার প্রধান, উনি যেন দেশটা ঠিক মতো চালানোর জন্য আমাদের যে সুশাসন এবং আইনের শাসনের মধ্য দিয়ে দেশটা চলে, এইটার ব্যাপারে উনার যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টটা যেন উনি রক্ষা করেন। উনি যেন আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের যে সিভিল সার্ভিস এবং জুডিশিয়ারি, তাদেরকে যেন বলেন যে দেশটাকে তারা যাতে ঠিক মতো চালানোর চেষ্টা করেন। ওনারা তো উপরে বসে আছেন, এবং যারা চালাবেন তাদেরকে চালাতে দেন। এবং কোথাও কেউ কোনো অন্যায় করলে অবশ্যই বিচার করবেন, কোথাও কেউ কোনো ব্যত্যয় করলে তাকে শাস্তির আওতায় আনবেন, কোথাও কেউ কোনো অন্যায় করলে আপনি তদন্ত করবেন, কমিশন করবেন, সব ঠিক আছে। কিন্তু এইভাবে দেশটা চলতে পারে না, দেশ চলছে না। এবং এইরকম ভাবে যদি চলতে থাকে, তাহলে আমরা কোথায় যাচ্ছি আমি জানি না, একেবারে অন্ধকার গুহার মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। ধন্যবাদ।